সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি শামীম আছি আপনাদের সাথে। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু এর 3-0 সম্পর্কে তথ্য এবং বিশ্লেষণ করব, সাথেই থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেলে রাজনৈতিক বিষয়ে আলোচনা, সমালোচনা এবং বিশ্লেষণ করে থাকি। তাহলে চলুন শুরু করি। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং বিএনপিকে চাপে রাখতেই আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে। ডক্টর ইউনূসের পক্ষে বিএনপিকে মাইনাস করা কি খুব কঠিন কাজ বলে মনে করেন? আমি মনে করি না। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং বিএনপিকে চাপে রাখতেই আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে। ডক্টর ইউনূসের পক্ষে বিএনপিকে মাইনাস করা কি খুব কঠিন কাজ বলে মনে করেন? আমি মনে করি না। এই প্রচারণা যখন দেশব্যাপী তুঙ্গে, তখন বিএনপির মহাসচিব কদুমধু হয়ে সংবাদ সম্মেলনে বলছেন যে তারা ডক্টর ইউনূসের সঙ্গে বা ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে শুধু সহাবস্থান করছেন না, তারাও সংস্কার চান। এই সরকারের সবকিছু হালাল করার জন্য বিএনপি একমাত্র পন্থা, যার ভেতর দিয়ে এই সরকারের সকল ষড়যন্ত্রকে এই ভরসার ভেতর দিয়ে হালাল করা হচ্ছে। কিন্তু আমি কি দেখছি জানেন? আমি দেখছি বিএনপি চাইলেই এই সরকারকে বা ইউনূস সরকারকে নামিয়ে ফেলতে পারে কিংবা আদায় করতে পারে একটি নিরপেক্ষ নির্বাচন। ডক্টর ইউনূস ও তার জুলাই মাসের সঙ্গীরা বিএনপিকে এমনভাবে ফাঁদে ফেলেছে যেন তারা বুঝতে না পারে যে এটাই বিএনপির ধ্বংসের প্রক্রিয়া। বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ এবং বিএনপিকে মাইনাস করার প্রকল্প এবার কি সত্যি বাস্তবায়িত হতে যাচ্ছে? 2008 সালে ক্ষমতার পিছনে থেকে ডক্টর ইউনূস তার এই -2 থিওরি প্রায় বাস্তবায়ন করে ফেলেছিলেন, কিন্তু শেখ হাসিনার গোয়ার্তুমির কারণে সেটি সম্ভব হয়নি। কিন্তু এবার শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠিয়ে আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিয়ে ডক্টর ইউনূসের পক্ষে বিএনপিকে মাইনাস করা কি খুব কঠিন কাজ বলে মনে করছেন? আমি মনে করছি না। আপনাদের জানিয়ে রাখছি এটা, কারণ ইতোমধ্যেই জামায়াত এবং তার বি টিম হিসেবে এনসিপি বা নাপাকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে ইউনূস এবং তার মব সঙ্গীরা বিরাটভাবে সফল হয়ে পড়েছেন। লক্ষ্য করুন তো, এই মুহূর্তে রাজনীতির মাঠে কেউ নেই। আওয়ামী লীগ নেই, বিএনপি আছে কি? বিএনপিকে খুব সুকৌশলে রাজনীতির মাঠ থেকে তুলে এনে সেখানে এনসিপির মাস্তান ছেড়ে দেওয়া হয়েছে, আর তারা রাস্তায় নেমেই আওয়ামী লীগের সঙ্গে দেশের সকল দুর্দশার সকল দোষ চাপাচ্ছে বিএনপির কাঁধে, আর সমানে বলে যাচ্ছে যে তারা সংস্কার চায় না, তারা সংবিধানের বদল চায় না, তারা জুলাই সনদ চায় না, এসব সব বলে যাচ্ছে। এই প্রচারণা যখন দেশব্যাপী তুঙ্গে, তখন বিএনপির মহাসচিব কদুমধু হয়ে সংবাদ সম্মেলনে বলছেন যে তারা ডক্টর ইউনূসের সঙ্গে বা ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে শুধু সহাবস্থান করছেন না, তারাও সংস্কার চান। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই তথাকথিত সংস্কার আদতে কাদের স্বার্থে? আজ বিএনপিকে এই কথাগুলো বলতে বাধ্য করা হচ্ছে কেন জানেন? শুধু এটা বোঝানোর জন্যই যে বিএনপি কোনোভাবেই সরকার বিরোধী নয় এবং তারা সরকারের অংশীদার। আসলে আমি দেখছি বিএনপি এই ইউনূস মহাজন মব সরকার দ্বারা টিস্যু পেপারের মতো ব্যবহৃত হচ্ছে। শুধু এই সরকারের সবকিছু হালাল করার জন্য বিএনপি একমাত্র পন্থা, এবং সেই বিরল স্বভাবের পন্থা যার ভেতর দিয়ে এই সরকারের সকল ষড়যন্ত্রকে বিএনপি নামক পথের ভেতর দিয়ে চালান করে দিয়ে হালাল করা হচ্ছে। ডক্টর ইউনূস ও তার জুলাই মাসের সঙ্গীরা বিএনপিকে এমনভাবে ফাঁদে ফেলেছে যেন তারা বুঝতে না পারে যে এটাই বিএনপির ধ্বংসের প্রক্রিয়া। আপনারা হয়তো বলবেন যে আপনি কি বিএনপির চেয়ে বেশি বোঝেন? বিএনপির জন্য আপনার একটা দরদ কেন? বিএনপি আপনার কি হয়? বিএনপি আপনাকে টাকা দেয়? না ভাই, সত্যি কথা যদি বলি, বিএনপির জন্য আমার কোনো ধরনের দরদ নেই। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এতদিন বিএনপিকে অস্বীকার করা যে ভুল বিশ্লেষণ ছিল, সেটা স্বীকার করা প্রয়োজন বলে মনে করছি আমি দেখতে পাচ্ছি যে 2008 সালে ডক্টর ইউনূসের -2 থিওরি বাস্তবায়নের যে প্রক্রিয়া থেকে নিজেকে সরাতে বাধ্য হয়েছিলেন ডক্টর ইউনূস, তা নতুন করে শুরু করিয়েছেন তার মব সঙ্গীদের দিয়ে, তার মিডিয়া দিয়ে এবং সর্বোপরি তার প্রোপাগান্ডা সচিবকে দিয়ে। এই মুহূর্তে বিএনপি সম্পর্কে সত্য মিথ্যা মিলিয়ে নোংরা প্রচারণার বন্যা বয়ে যাচ্ছে। বিএনপি সংস্কার চায় না, তারা চাঁদাবাজ, তারা মব সন্ত্রাসে জড়িত, এমনকি ধীরে ধীরে বিএনপির আমলে নির্বাচনে অসঙ্গতি বা নির্বাচন যে সুষ্ঠু হয়নি সেসব প্রচারণা, সংখ্যালঘুদের নির্যাতন হয়েছে ইত্যাদি সব কিছুকে প্রচারণায় আনা হচ্ছে ধীরে ধীরে। অথচ এখনও বিএনপি সংসদ বহির্ভূত বৃহত্তম রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের পরে, এবং আওয়ামী লীগ মাঠ ছাড়া অবস্থায় কার্যত একমাত্র দৃশ্যমান বিরোধী পক্ষ হতে পারত এই সরকারের। তারা চাইলেই এই সরকারকে বা ইউনূস সরকারকে নামিয়ে ফেলতে পারত, কিন্তু সেটি না করে
বিএনপি কেন সরকারের লেজুবৃত্তি করছে সে বিষয়ে আরেকদিন বিশ্লেষণ করব কিন্তু আজকে আসুন দেখি বিএনপির বিরুদ্ধে এই ইউনূস এবং তার মব সন্ত্রাসী সরকার কি মাইনাস প্ল্যান করতে পারে। ডক্টর ইউনূসের কথিত 3-0 সম্পর্কে আপনাদের সবারই জানা আছে। আমরা জানি দেশে বিদেশে কোটি কোটি টাকা ব্যয় করে তিনি এই 3-0 প্রচারণা চালান। বাংলাদেশের ক্ষেত্রে এই 3-0 কি শুনবেন? আমি কিভাবে এই 3-0-কে দেখি বাংলাদেশের ক্ষেত্রে। এই 3-0 আর কিছু নয়। 1 নম্বর 0 শেখ হাসিনা। এর মধ্যে প্রায় সকল ক্ষেত্রেই তাকে 0 করে ফেলার চেষ্টা হয়েছে, প্রায় হয়েও গেছেন। এরপরে হচ্ছে দ্বিতীয় 0 বেগম জিয়া। আপনার কি মনে হয় এই বেগম জিয়াকে 0 করতে খুব বেশি কাজ করতে হচ্ছে ডক্টর ইউনূসকে? মোটেও না। আরেকটি 0 তাহলে কে? তারেক রহমান। তারেক রহমানকে 0 করতে কি করছেন বা কি করতে পারেন সেটা দেখে চলুন। ধরেই নিচ্ছি যে তারেক রহমানের সঙ্গে লন্ডনে যে বৈঠক করেছেন ডক্টর ইউনূস, সে বৈঠকে তিনি বলেছেন, বাবাজি দেশে চলে আসেন, যখন ইচ্ছা তখন আসেন, আপনার দেশ, আপনার দল, আপনি পরবর্তী প্রধানমন্ত্রী, দেশে আসেন। আমরা দেখলাম যে এরপর থেকেই একটা জোর প্রচারণা চলছে তারেক রহমানের দেশে যাওয়ার। তার জন্য বাড়ি রেডি হচ্ছে, গাড়ি রেডি হচ্ছে, চেয়ারও নাকি রেডি হচ্ছে তার জন্য। তার মানে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া আসলেই চলছে। তাকে দেশে ফিরিয়ে নির্বাচনের নেতৃত্ব দেওয়ার মূলা ঝরানো হয়েছে এবং ডক্টর ইউনূসের পক্ষ থেকে লন্ডনে আসবার জন্য মৌখিক অনুমোদন আসলে দেওয়া হয়েছে। কিন্তু আমার কি মনে হচ্ছে জানেন? এই অনুমতির আড়ালে আছে ভয়াবহ ফাঁদ। এই ফাঁদ তারেক রহমানকে 0 করে দেওয়ার। এই 0 করে দেওয়ার প্রকল্পে এমনকি তাকে হত্যার পরিকল্পনা থাকাও বিচিত্র নয়। কেন বলছি? ছলন ব্যাখ্যা করছে। বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করাটা 1975-এর পর থেকে একেবারে মামুলি বিষয়। বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতারা হত্যার শিকার হয়েছেন, তাদের খুনিদের রাষ্ট্র পুরস্কৃত করেছে। এমনকি তারেক রহমানের পিতা জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। জিয়াউর রহমানের স্ত্রী একাধিকবার ক্ষমতায় গিয়েও সে হত্যাকাণ্ডের বিচার করেননি। জেনারেল এরশাদ নামমাত্র বিচার করেই তার শত্রুদের আসলে ফাঁসিতে ঝুলিয়েছেন মাত্র। 2004 সালের 21 আগস্টের কথা স্মরণ করি আমরা। 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার পিছনে মূল পরিকল্পনাকার হিসেবে অভিযুক্ত ছিলেন তারেক রহমান নিজে। তার বিরুদ্ধে মামলা এবং সেই মামলায় উনি যেতে পারছেন না, এটাও আমরা জানি। সে সময় তার দল বিএনপি এবং জামায়াত ক্ষমতায় ছিল এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বকে ধ্বংস করতে চেয়েছিল, নিশ্চিহ্ন করতে চেয়েছিল। সেই পরিকল্পনা ব্যর্থ হলেও এই ঘটনা ঘটিয়ে তারেক রহমানকে প্রকৃতপক্ষে কোনো বিচারের সম্মুখীন হয়েছেন? মুক্তি পেয়ে গেছেন। মানে বলা যায় বিদেশে বসে তিনি মহানন্দে সময় কাটিয়েছেন এবং আবারও তিনি রাষ্ট্রের হিরো হিসাবে এখন স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী হওয়ার, ক্ষমতায় যাওয়ার। তার মানে আজ যদি ডক্টর ইউনূসের সরকার একই কৌশলে তারেক রহমানকে ফাঁদে ফেলে দেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তার উপর সন্ত্রাসী হামলা ঘটিয়ে অথবা তাকে কোনো না কোনোভাবে হত্যা করেন বা করা হয়, তাহলে ইউনূস এবং তার সন্ত্রাসী সঙ্গীরা কোনো অসুবিধার সম্মুখীন হবেন বলে মনে করেন? হবেন না, কারণ এর তো কোনো উদাহরণ নাই। বাংলাদেশের রাষ্ট্রনেতাদের হত্যা করে, জাতীয় নেতাদের হত্যা করে কারো কোনো বিচার হয় না, আমরা তো সেটাই জানি। শেখ হাসিনা করেছেন, কিন্তু সেটা তো আসলে টেকেনি। সেটা টেকেনি বলেই তো সেই বিচার ব্যবস্থাকে উন্নত করার চেষ্টাটা সফল হয়নি, বলেই তো এই ইউনূসের সরকার ক্ষমতা নিয়েছে, তাই না? ধরুন তারেক জিয়াকে ইউনূস সাহেব এবং তার সরকার কোনো না কোনোভাবে হত্যা করতে সফল হলেন, তারপর কি করবেন? এই হত্যাকাণ্ডের সকল দোষ চাপানো হবে আওয়ামী লীগের ঘাড়ে। আওয়ামী লীগের ঘাটটি তো প্রস্তুতি আছে না বলুন? আর তারেক রহমান ছাড়া বিএনপির অবস্থাটা একবার ভাবুন। বেগম জিয়া অশীতিপর, তার পক্ষে এই দলটির হাল ধরা আর সম্ভব নয়। তার মানে তারেক রহমানকে সরানোই হবে সেই চূড়ান্ত খুঁটি বা চাল, যার মাধ্যমে বিএনপিকে একেবারে ধ্বংস করে দেওয়া যাবে এবং একই সঙ্গে আওয়ামী লীগকে দায়ী করে আন্তর্জাতিক মহলে ডক্টর ইউনূস এবং তার সরকার নিজেদেরকে নির্দোষ এবং সংস্কারপন্থী, সংস্কারকামী হিসেবে উপস্থাপন করতে পারবেন এবং তাদের জন্য পুরো মাটি ফাঁকা হয়ে যাবে। এই ছকটাই অত্যন্ত পরিকল্পিত এবং বহু সংবাদ মাধ্যমে ইতোমধ্যে এর আলামত দেখানো হয়েছে। দু একটির কথা বলি। একাধিক গুজব, অডিও ক্লিপ এবং বিদেশি বিশ্লেষণে এমনও বলা হয়েছে যে তারেক রহমান দেশে ফিরলে বিমানবন্দর থেকে বের হওয়ার আগেই হয়তো তাকে গুলি করা হবে অথবা কোনো জনসভায় তার উপর আত্মঘাতী হামলা চালিয়ে সেটিকে আওয়ামী লীগের প্রতিশোধ হিসাবে ব্যাখ্যা করা হবে। দেশে ফিরলে তার বিরুদ্ধে পুনরায় যে সব মামলা টামলা আছে সেগুলি পুনরুজ্জীবিত করা হবে এবং গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হবে। তাকে রাখা হবে হেফাজতে এবং সেই হেফাজতের ভেতরেই তিনি আত্মহত্যা করতে পারেন অথবা হৃদরোগ নামক সাজানো নাটকের সেই হত্যাকাণ্ডের ঘটনা তো আমরা জানি। এর মধ্যে কতজন আওয়ামী লীগ নেতাকে জেলের মধ্যে হত্যা করে আত্মহত্যা বা হার্ট অ্যাটাক বলে চালানো হয়েছে বলুন? খবর রাখেন সেগুলোর? অপারেশন ক্লিন হার্ট চলাকালীন যে হার্ট অ্যাটাকের আয়োজন তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশে হয়েছে, সেই একই পথে তারও যদি আটক হওয়ার পরে জেলের ভেতর হার্ট অ্যাটাকের ঘটনা ঘটে, তাহলে তাকে আপনি কি যুক্তি দিয়ে এড়িয়ে যাবেন? পারবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।